আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দুর্নীতি বন্ধ হবে। গুরুত্বপূর্ণ এই বিভাগটা এই কারণেই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যে এটার সুস্থতা, স্বচ্ছতা এবং এটাকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে একটি জাতি সমৃদ্ধ হয়, একটি মানবিক সমাজ। প্রথমত হচ্ছে বাজেট একটি জাতির তার উন্নয়নের একটি রূপরেখা, আর একটা রিফ্লেকশন আমরা জেনে থাকি যে প্রতি বছর আমার আয় কি কি হবে, কোন কোন খাতে হবে, কতটুকু হবে, আমি সেটাকে কতটুকু বৃদ্ধি করব আর কোন সেটা ব্যয় করব, এবং আয় ব্যয়ের মাধ্যমে একটি জাতীয় সমৃদ্ধির আমাদের একটা টার্গেট থাকে যে আমরা কোথায় যাব। 73 আমাদের যে বাজেট ছিল 2026-27 সে বাজেটের পরিমাণ আপনারা দেখেছেন কয়েকশো গুণ বড় হয়েছে। মানুষও বেড়েছে, বাজেটের আকার বেড়েছে, আমাদের অনেক প্রশস্ততা, অনেক বেশি তার ডেভেলপমেন্ট হয়েছে কি। তো এই প্রক্রিয়ায় বাজেট আমাদের হচ্ছে কি, এই বাজেট করতে গিয়ে সরকার তার একটা গতানুগতিক পন্থা অবলম্বন করেন। আমি এক্ষেত্রে মৌলিক প্রস্তাব দেব যে সরকারের উচিত এই বাজেট কাঠামো থেকে বের হয়ে আসা। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য যে বাজেট প্রস্তাবনাগুলো দেওয়া হচ্ছে দুনিয়াতে, এগুলো অনেক অনেক চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়া উচিত। এই কারণেই যে একটি রাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ অর্গান, একটি হচ্ছে তার নির্বাহী বিভাগ, একটা হচ্ছে তার লেজিসলেটিভ অথবা সংসদ যেটাকে বলা হয়, আইন তৈরি করা হয়, আর আইনের ইমপ্লিমেন্টেশন যারা দেখেন তার বিচার বিভাগ। এই তিনটি বিভাগের সমন্বয় একটি রাষ্ট্র পরিচালিত হয়। আমরা আজকের আলোচনাটি আইনজীবীদের পক্ষ থেকে, সুতরাং আইনজীবী এবং বিচার বিভাগ দুটোই একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, ভাইস ভার্সা, বার এবং বেঞ্চের সমন্বয়ে এই বিচার বিভাগটা চলে। গুরুত্বপূর্ণ এই বিভাগটা এই কারণেই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ যে এটার সুস্থতা, স্বচ্ছতা এবং এটাকে যদি আমরা সঠিকভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে একটি জাতি সমৃদ্ধ হয়, একটি মানবিক সমাজ। কারণ মানুষ তার আইনের সহযোগিতা পাবে, বিচার বিভাগের স্বাধীনতা হবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে, দুর্নীতি বন্ধ হবে। এটা বন্ধ করা হচ্ছে রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কতটা ব্রিজ হলো, কতটা কালভার্ট হলো, আমরা কতটা ফ্লাইওভার করলাম, এটা উন্নয়নের একটা বিষয়। কিন্তু বেসিক্যালি যদি একটি জাতির তার নৈতিকতার এবং তার মূল্যবোধের উন্নয়ন না হয় তাহলে আমরা দেখবো যে আমাদের মায়েরা ঘরের মধ্যে 3 দিন 4 দিন থেকে পচে গেলে শেষ হয়ে যাবে। এক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে প্রফেসর, আরেক ছেলে হয়তো বড় একজন প্রশাসক, তিনি মায়ের খোঁজ খবর নেন। আজকে আরেকজন মাকে পাওয়া গেছে এইভাবে 3 দিন থেকে তিনি মারা গেছে। এই যে আমাদের একটি অন্ধকার সমাজের দিকে আমরা যাচ্ছি। কিন্তু ফ্লাইওভার তো আলহামদুলিল্লাহ আছে, অনেক লম্বা লম্বা আমাদের এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, বিশাল উন্নতির সোপান হচ্ছে। অনেক সময় দেখলে মনে হয় যে আমরা বাংলাদেশে, এটা মালয়েশিয়াতে আছি, কুয়ালালামপুরে আছি, অথবা আমরা সিঙ্গাপুরে আছি, জাপানে আমরা আছি, চীনে আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু পর্দার আরেক দিকে হচ্ছে আমাদের এই পরিস্থিতিটা। এটা থেকে বেরিয়ে আসার জন্য আমি মনে করি প্রথমত এবং প্রধানত, বিশেষ করে লয়ার্স কাউন্সিল, এখানে আইনজীবীরা আছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে একটা সেশনে এটা শেষ হওয়ার মতো না, আসলে এটা দিনব্যাপী সেশন করলে আরো ভালো হতো। এই পরিমাণে এখানে বিজ্ঞ আইনজীবীরা আছেন, সিনিয়র এখানে আছেন। সামনে এই সমস্ত ইস্যুসগুলো নিয়ে আমাদের আরো একাধিক কর্মসূচি নেওয়া উচিত, সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, মত বিনিময়, এগুলো হওয়া উচিত। তো আজকে যে উদ্যোগটা নিয়েছেন আমি এটাকে সাধুবাদ জানাচ্ছি, এবং আমি মনে করি যে এক্ষেত্রে আমাদের প্রস্তাবনাটা এটা হওয়া উচিত যে রাষ্ট্রের এই তিনটি গুরুত্বপূর্ণ খাতের মানে ডিপার্টমেন্টের মধ্যে অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ এই বিভাগটিকে সামনে রেখে আমাদের বাজেট প্রণয়ন হওয়া উচিত। তাইলে দুর্নীতি বন্ধ হবে, স্বজনপ্রীতি বন্ধ হবে, হত্যা খুন রাহাজানি বন্ধ হবে, অন্যায় বন্ধ হবে, জাতি প্রকৃত অর্থেই তার সমৃদ্ধির শীর্ষ অবস্থায় পৌঁছতে পারবে ইনশাআল্লাহ। একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য এই ধরনের একটি বাজেট প্রস্তাবনা হওয়া উচিত। দুর্নীতিকে বন্ধ করতে না পারলে আমাদের একটি কর্মসূচি নেওয়া আছে, উদ্দেশ্যটা এমন যেটাকে বারবার রিভিউ করা হচ্ছে। আর প্রথমত যেটা নেওয়া হচ্ছে 3 বার এটা রিভিউ করে সেটাকে কয়েক গুণ বাড়ানো হচ্ছে। এইভাবে একটা বাজেটের একটা বিরাট বড় চুরি না ডাকাতি হচ্ছে কি, লুটপাট হচ্ছে কি। এই লুটপাট বন্ধ করতে না পারলে আমরা কখনো উন্নতি করতে পারবো না। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা সবার কমিটমেন্ট ছিল। আজকে যারা ক্ষমতায় আছেন তারা তাদের ম্যানিফেস্টোতে বলেছিলেন বিএনপি যে আমরা এটাকে আরো স্ট্রেংথেনিং করব, গুরুত্ব দেবো, আরো বেশি এটাকে এমফাসিস করব, কিন্তু পুরোটা উল্টো করেছেন। 180 ডিগ্রি অ্যাঙ্গেলে তারা ভুলে গেছে। বিচারপতি নিয়োগের আইনকে ড্রপ করেছেন, সুপ্রিম কোর্টের সচিবালয়কে তারা ড্রপ করেছেন, অথচ তাদের ম্যানিফেস্টোতে এটা ছিল যে এটাকে তারা আরো গুরুত্ব দেবেন এবং আরো বেশি শক্তিশালী করবে। এই যদি হয় রাষ্ট্রের নির্বাহী বিভাগের কাজ, তাহলে আমরা শুধু বাজেটে কিছু পরিবর্তন এনে আসলে জাতি উন্নতি হবে না। এই জন্য বিএনপির মধ্যে যারা চিন্তাশীল ব্যক্তি আছেন, দেশপ্রেমিক আছেন, আমরা তাদেরকে অনুরোধ জানাবো এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসা উচিত। একটি জাতির সুস্থতার জন্যে, তার নিরাপত্তার জন্যে,
তার একটি সুন্দর মানবিক রূপকে ধারণ করার জন্য অবশ্যই বিচার বিভাগের স্বাধীনতার সাথে এই সমস্ত শর্ত যেগুলো আছে এগুলোকে এনশিওর করা উচিত। দুদককে ড্রপ করা হয়েছে, মানবাধিকার কমিশন নেই, একটার পর একটা শুধু নাই আর নাই। নিজস্ব দলীয় পরিমণ্ডলের একদম বাঘা দলীয় লোকদেরকে বসানো হচ্ছে। কেন আমরা এখানে আমাদের ভালো লোককে বসাতে পারবো না? আমাদের সংস্কারের অন্যতম টার্গেট এটা ছিল যে প্রধানমন্ত্রী ইচ্ছামতো এই সমস্ত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে তিনি এককভাবে নিয়োগ দেবেন না। প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার ইত্যাদি মিলে একটা কমিটি হবে। কমিটির মাধ্যমে দলীয় লোকই হবে, কিন্তু কম পলিটিক্যাল কালার আলা লোক হতো, মোটামুটি একটি ভারসাম্যপূর্ণ সেখানে থাকতো। আমরা আবারও ফেসিবাদের সেই নমুনা দেখতে পাচ্ছি। আমি মনে করি বাজেট, সরকার পরিচালনা, আমাদের সংবিধান সংস্কার, আমাদের রাষ্ট্রীয় সংস্কার, এই সবগুলো বিষয় একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা এদিকে যেতে না পারি তাহলে আমরা আবারও সেই 16-17 বছরের সেই ভয়ঙ্কর অন্ধকার দিকে আমরা ফিরে যাব। আমাদের সুধীমণ্ডলীকে, সাংবাদিক বন্ধুদেরকে আমরা সবাইকে অনুরোধ জানাবো, আসুন আমরা এই ব্যাপারে সোচ্চার হই, দায়িত্ব পালন করি। রাষ্ট্রকে আমরা আর ফেসিবাদের দিকে যেতে দেব না, সরকারকে আর ফেসিবাদের দিকে যাওয়ার কোনো পথ আমরা করে দিতে পারি না। আমরা সেটা সংবিধানে, সংসদের কথা বলবো, আমরা রাজপথের কথা বলবো, আমরা আইন অঙ্গনের কথা বলবো, সব জায়গায় আমরা এই ব্যাপারে আমরা আন্দোলন এবং সংগ্রাম চালিয়ে যাব। সেই লক্ষ্যে আমাদের দুর্বার অগ্রগতি হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।